বিয়ের ৩ বছর পর আজ আমাদের বিবাহবার্ষিকী। সেজন্য রাহাতের সকল পছন্দের খাবার রান্না করে রেডি হয়ে বেরিয়েছিলাম কেক আনতে। কেক নিয়ে বাসায় ফিরতে শাশুড়ি গম্ভীর গলায় জিজ্ঞাসা করলেন, এত সব রান্না করেছো কেন? মাছের বাজারে এখন কত দাম জানো? আজ এই কেক এনেছো কেন? আমি হাসি মুখে উত্তর দিলাম, আজ আমাদের বিবাহবার্ষিকী মা, তাই তো আপনার ছেলের পছন্দের খাবারগুলো করেছি। কেকটাও সে উপলক্ষে আনা। শাশুড়ির মুখটা আরো গম্ভীর হয়ে গেল। তিনি তাচ্ছিল্য করে বললেন, বিয়ের এতগুলো বছর হয়ে গেল, এখন একটা বাচ্চার জন্ম দিতে পারলে না, অথচ রং ঢং ঠিকই চলে। তোমার জন্য তো পাড়া প্রতিবেশীকে মুখ দেখানো যায় না। আগে বিকালে হাঁটতে যেতাম, এখন সেটাও বন্ধ করে দিয়েছি। শোনো বৌমা, আগামী 6 মাসের মধ্যে যদি সুখবর দিতে না পারো, তাহলে রাহাতকে আমি আবার বিয়ে করাবো, তবে কিছু বলতে পারবে না। আমার শাশুড়ি কথাগুলো বললেন শক্ত গলায়। দু চোখে পানি ভিড় করলো আমার। নিজেকে সবচেয়ে বড় অসহায় জীব মনে হচ্ছে এই মুহূর্তে। একটা বাচ্চার জন্য তো আমি কম কষ্ট করছি না। ডাক্তার দেখিয়েছি অনেকবার, কবিরাজি ঔষধও খেয়েছি। আল্লাহর কাছে প্রতিটি মোনাজাতে চাই। তারপরও যদি কনসেপ্ট না করে, কি করার আছে আমার? দুশ্চিন্তায় হাতের কেকটা কখন মেঝেতে পড়ে গেছে টের পাইনি। মাথায় একটাই চিন্তা ঘুরপাক, রাহাত সত্যি আমাকে ছেড়ে অন্য মেয়েকে বউ করে আনবে? না না, এসব কি ভাবছি আমি? রাহাত আমাকে ভীষণ ভালোবাসে, আমার জায়গা সে অন্য কাউকে কখনো দেবে না। বিকালে না ফিরে রাহাত বাড়িতে ফিরলো অনেক রাতে। রুমের লাইট বন্ধ করে শুয়েছিলাম তখন আমি। মাথাটা প্রচন্ড ব্যথা করছে। রাহাত রুমের লাইট অন করে ঘড়ি, ফোন ড্রেসিং টেবিলের উপরে রেখে বলল, তৃষা, আমি বাহির থেকে খেয়ে এসেছি, তুমি হয়তো খাওনি, যাও খেয়ে নাও। ব্যাস, এতটুকু বলে সে টাওয়েল নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। আমি অবাক হয়ে শুধু দেখলাম তাকে। সময়ের সাথে সাথে কি আমিও তার কাছে গুরুত্বহীন হয়ে পড়েছি? অনুভূতিগুলো এতটাই ফিকে হয়ে গেছে যে আজকের দিনের কথা সে ভুলে গেল। এছাড়া সে জানে রাতে তাকে ছাড়া আমি খাই না, অথচ কত সাবলীল ভাবে বলে দিল খেয়ে নিতে। বিয়ের প্রথম দিকে খেয়ে আসলে আমাকে সঙ্গ দিয়ে সে আমার পাশে বসে থাকতো। যতক্ষণ খাওয়া শেষ না হতো বসেই থাকতো। কেন এত দূরত্ব, কেন এত অবহেলা? সেও কি তার মায়ের মতো বাচ্চার জন্য এমনটা করছে? মনে পড়লো আমাদের বিয়ের দিনের কথা। রাহাত তখন আমার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে বাসায় এসে ভাবির মুখে শুনি, আমাকে আজ পাত্রপক্ষ দেখতে আসবে, তাড়াতাড়ি খেয়ে ফ্রেশ হয়ে তৈরি হয়ে নাও। আমি তো খুশিতে আত্মহারা। বয়ফ্রেন্ডকে জ্বালানোর একটা উপায় পেয়েছি ভেবে আমাকে দেখতে আসা পাত্রের সাথে ছবি তুলে তাকে হোয়াটসঅ্যাপে পাঠাবো। বেটা দেখবে আর চলবে। বলে কিনে 1 সপ্তাহের মধ্যে নতুন বয়ফ্রেন্ড জুটিয়ে দেখাতে। ঠিক আছে ভাবি, আমি রেডি হয়ে নেব, একটু সুন্দর করে সাজবে কিন্তু, বলে ভাবি ভেতরে চলে গেল। মনে মনে ভাবলাম, আরে 1 সপ্তাহ কেন, মাত্র কয়েক ঘন্টার জন্যই তো জুটে গেল, তাও আবার সোজা বিয়ের জন্য পাত্র হিসাবে। বিকালে ভাবির হাত ধরে সুন্দর একটা শাড়ি পরে সেজেগুজে পাত্রপক্ষের সামনে গিয়ে বসলাম। লজ্জা লজ্জা ভাব নিয়ে মাথা নিচু করে ছেলের মায়ের প্রশ্নের উত্তর দিলাম। তাদের কথোপকথন শুনে মনে হলো আমাকে পছন্দ হয়েছে। এক পর্যায়ে বললেন, বিয়েটা যেহেতু তোমরা করবে, সারা জীবন তোমরাই একসাথে থাকবে, ছেলে মেয়ের আলাদা কথা বলা দরকার। যাক, এতক্ষণে কাজের কথা বলল কেউ। আমি তো এমন একটা সুযোগের অপেক্ষাতেই ছিলাম। এইবার তুলবো সেলফি। ভাবি আমাকে রুমে বসিয়ে রেখে গেল। সুন্দর করে জবাব দিবে কিন্তু, উল্টাপাল্টা কিছু বলবে না। মিনিট খানিক পর আমাকে দেখতে আসা পাত্র এলো। ভাবি হেসে চলে গেল। তার উপস্থিতি টের পেয়ে আমি নতমুখে বললাম, আমাকে যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে আর কথাবার্তার প্রয়োজন নেই, আসুন একটা সেলফি তুলি। সেলফি কেন তুলবেন? দুপুরে